সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর্থিক বিবরণী আমাদের সাজেশনমূলক ধারাবাহিক ক্লাসের আমরা একদম শেষ দিকে আমরা চলে আসছি। অর্থাৎ আজকে আমরা নবম নবমতম অর্থাৎ এর আগে 8টি ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে নবমতম ক্লাস। তো আর একটি ক্লাস হবে, এর মাধ্যমে আমাদের 10টি সাজেশনমূলক ক্লাস সম্পন্ন হবে। সো যারা ভিডিওগুলো এর আগে ধারাবাহিকভাবে দেখোনি তারা অবশ্যই সবগুলো ক্লাস করে নেবে ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস কেউ যদি এই 10টি ক্লাস ঠিকভাবে করতে পারে তাহলে ইনশাআল্লাহ আর্থিক বিবরণীতে সে সম্পূর্ণ মার্কস পাবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। যথারীতি আমাদের আর্থিক রেয়ামিলটা পড়তে হবে এবং এটা পড়তে হবে চুলছেরা বিশ্লেষণ। সো চুলছেরা বিশ্লেষণ কি, কোনটা কোন হিসাব, কোথায় যায়, কেন যায় না, সো এইগুলা প্রথমে আমরা করব। সো দেখো, মাহি লিমিটেডের শেয়ার মূলধন হচ্ছে 2000 শেয়ার, প্রতিটি 100 টাকা মূল্যের। 100 টাকা মূল্যের 2000 শেয়ার সংখ্যা দিয়ে প্রতিটি শেয়ারের মূল্য দিয়ে গুণ করলে কি পাবো আমরা? শেয়ার মূলধন পাবো। সো শেয়ার মূলধন হচ্ছে 2 লাখ টাকা। সো আমরা জানি শেয়ার মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের একটি অংশ। নগদ তহবিল কি? একটি চলতি সম্পদ। বেতনকে একটি খরচ হিসাব। বেতন হচ্ছে একটি ব্যয় বা খরচ হিসাব। বীমা হচ্ছে খরচ, আর অগ্রিম বীমা হচ্ছে একটি সম্পদ হিসাব। মানে এটি হচ্ছে একটি সম্পদ। কেমন সম্পদ? চলতি সম্পদ। সরবরাহ সামগ্রী এটি হচ্ছে একটি চলতি সম্পদ। এটার যে অংশটা ব্যবহৃত হবে, সাপ্লাইজের মতো যে অংশ ব্যবহৃত হবে সেটি হবে খরচ, আর যে অংশ অব্যবহৃত থাকবে সেটি হচ্ছে চলতি সম্পদ। অফিস সরঞ্জাম এটিও কি একটি সম্পদ। প্রাপ্য হিসাব এটিও কি একটি সম্পদ, চলতি সম্পদ। প্রদেয় হিসাব এটি কি হবে? কারেন্ট লায়াবিলিটিস, চলতি দায়। অনুপার্জিত সেবায় হচ্ছে একটি চলতি দায় হিসাব, মানে যে সেবায় এখন অর্জিত হয়নি, মানে অগ্রিম সেবায়, যেটা সেবায় হচ্ছে একটি আয় হিসাব। ভাড়া খরচ একটি খরচ বা ব্যয় হিসাব। ওকে, আমাদের সমন্বয় কি বলেছে আমরা একটু দেখি। বীমা পলিসি 12 বছরের জন্য নেওয়া হয়েছে। সো বীমা পলিসিটা হলো 12 বছরের জন্য নেওয়া হয়েছে। বীমা পলিসি 12 বছরের জন্য নেওয়া হয়েছে। সো আমাদের বীমা খরচ হবে 1 বছরের। আমরা আয় বিবরণী প্রস্তুত করব 1 বছরের জন্য। সো বীমা খরচটা 1 বছরেরটা দেখাবো, আর 11 বছরের যে বীমাটা থাকবে সেটা হচ্ছে অগ্রিম বীমা, সেটা চলতি সম্পদে যাবে। তাহলে আমরা বীমার সাথে এটা দাগ দিব, অগ্রিম বীমা। সো অগ্রিম বীমা কত আছে? 72,000 টাকা। 72,000 টাকা যদি হয়, সো 72,000 এটি হচ্ছে কয় বছরের জন্য? বলছে 12 বছরের জন্য। তো 1 বছরেরটা কত? তাহলে 1 বছরের খরচ হবে 12 দিয়ে 72 যদি আমরা ভাগ করি তাহলে 6 বার যাবে। 6 10 60, 6 2 12, 6 বার যাবে, আর 3টা শূন্য আছে, 3টা শূন্য বসাবো। তাহলে 1 বছরের খরচ হবে কত টাকা? 6,000 টাকা। আর 72 থেকে 6,000 টাকা বাদ দিলে 66,000 টাকা হচ্ছে অগ্রিম সম্পদ বা অগ্রিম বীমা হিসেবে থাকবে। অফিস সরঞ্জামের আয়ুষ্কাল 5 বছর। আয়ুষ্কাল শেষে কোনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না। অফিস সরঞ্জামের আয়ুষ্কাল কয় বছর ধরছে? 5 বছর। ওকে, আয়ুষ্কাল শেষে কোনো ভগ্নাবশেষ মূল্য নেই। আমরা অবচয় অধ্যায় পড়েছি। এটা সাধারণত কিছু বলা নাই, তার মানে কোন পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে সেটি যদি বলা না থাকে তাহলে সেটি আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করব। সো অবচয় এখানে হচ্ছে আয়ুষ্কাল। আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের নিয়ম হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। সো এখানে আমাদের ভগ্নাবশেষ মূল্য 0, তাহলে আমরা দাগ দিব হচ্ছে অফিস সরঞ্জামের সাথে। এই হচ্ছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম কত? 60,000 টাকা। সো 60,000 টাকা হচ্ছে ক্রয় মূল্য, যেটা রেয়া মিলে দেওয়া থাকে স্থায়ী সম্পদ, সেটা হচ্ছে ক্রয় মূল্য 60,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য 0 এবং আয়ুষ্কাল কত? 5 বছর। তাহলে 5 দিয়ে যদি 60, 0 মানে 0, তাহলে 5 দিয়ে যদি 60 কাটি, 5 12 60,000, তাহলে 1 বছরের অবচয় কত টাকা হবে? 12,000 টাকা। 10,000 টাকার সরবরাহ সামগ্রী ব্যবহার করা হয়েছে। যতটুকু ব্যবহার করা হয়েছে ততটুকু হচ্ছে খরচ। এই যে যতটুকু ব্যবহার ততটুকু কি বলতো? ততটুকু কি হলো? খরচ। সো এই 10,000 টাকা হচ্ছে খরচ। এটা কার সাথে দাগ হবে? সরবরাহ সামগ্রীর সাথে দাগ দিব আমরা।
এরপরে দেখো, এরপরে বলেছে অনুপার্জিত সেবায় 30,000 টাকা উপার্জিত হয়েছে। উপার্জিত হওয়া মানে অর্জিত হওয়া। বলো উপার্জিত মানে কি হওয়া? অর্জিত হওয়া মানে আয় হওয়া, আয় হওয়া। তার মানে অনুপার্জিত সেবায় 30,000 টাকা অর্জিত হয়েছে মানে আয় বেড়ে গেছে। প্রথমে 30,000 টাকা দায় ছিল, সেই দায়টা কমে গিয়ে আয় বেড়ে গেছে। সো আমরা আয়ের সাথে দাগ দেব, দায়ের সাথে দাগ দিব। সো আয়ের সাথে আয়ের সাথে এটা কি হবে? যোগ, এবং দায়ের সাথে এটা কি হবে? বিয়োগ হবে। দায় কমে গেছে, আয় বেড়ে গেছে। প্রাপ্য হিসাবে 6,000 টাকা আদায়যোগ্য নয়। আচ্ছা, আদায়যোগ্য নয় মানে কি? সেটা অনাদায়ী পাওনা। এই 6,000 টাকা কি বলতো? অনাদায়ী পাওনা। অবশিষ্ট, অর্থাৎ এই 6,000 টাকা বাদ দেওয়ার পরে অবশিষ্ট অনাদায়ী, অবশিষ্ট দেনাদারের উপরে 5% সঞ্চিতি রাখতে হবে। তাহলে এটা আমরা দাগ দেবো কার সাথে? প্রাপ্য হিসাবের সাথে দাগ দিতে হবে, এই প্রাপ্য হিসাব। এবং যদি অনাদায়ী পাওনা থাকতো তাহলে তার সাথে দাগ দিতাম। সো নাই, দিব না। সো দ্যাটস অল। আমরা এখন বীমা খরচ এবং অবচয় খরচ নির্ণয় করব এবং হচ্ছে বিশদ আয় বিবরণী প্রস্তুত করব। সো অলরেডি বীমা খরচ আমরা বের করেছি। বীমা খরচ আমরা কত বের করছি? 6,000 টাকা। এবং হচ্ছে অবচয় খরচ কত বের করছি? 12,000 টাকা। সো আমাদের কয়ের উত্তর হচ্ছে 6 আর 12,000 টাকা। সো বীমা খরচ, বীমা খরচ, বীমা খরচ ছিল কত টাকা? বীমা ছিল, প্রশ্নে দেয়া ছিল, বীমা খরচ প্রশ্নে দেয়া ছিল হচ্ছে 72,000 টাকা। অগ্রিম বীমা ছিল 72,000 টাকা। অগ্রিম বীমা ছিল কত টাকা? 72,000 টাকা ছিল অগ্রিম বীমা। এটা কত বছরের জন্য দিয়েছে? 12 বছরের জন্য দিয়েছে। কি এটা আমি কি বলছি? হ্যাঁ, অগ্রিম বীমা 72,000 টাকা। সো 72,000 টাকা 12 বছরের দিয়েছে। তাহলে 1 বছরের 1 দিয়ে গুণ করলে, 12 দিয়ে ভাগ করলে 1 বছরের বের হবে। আর আমরা 1 বছরের খরচ বের করব। সো 1 বছরে কত টাকা হয়? 1 বছরের হয় হচ্ছে 6,000 টাকা। সো আমাদের বীমা খরচ কত টাকা? 6,000 টাকা। এরপরে এসে অবচয় খরচ। অবচয় খরচ হচ্ছে, অবচয় আমরা কিভাবে বের করছি? অবচয় হচ্ছে কত টাকা ছিল? 60,000 টাকা। 60,000 টাকা। আর আয়ুষ্কাল ছিল, ভগ্নাবশেষ মূল্য ছিল 0 টাকা, আয়ুষ্কাল ছিল 5। তাহলে কত টাকা হবে? 5 12 60। তাহলে 12,000 টাকা হচ্ছে আমাদের অবচয় খরচ। ওকে। সো এখন আমরা কি করব? আমাদের যে নিয়ম সেটা রেয়ামিল শুরু থেকে পড়বো এবং আমাদের ক খ গ সব একসাথে আমরা করার চেষ্টা করব। সো প্রথমে হচ্ছে শেয়ার মূলধন। তো অঙ্কে গতে কি করতে বলছে? দেখো তো, অঙ্কে মোট সম্পদ বের করতে বলছে। তার মানে শুধু এ বের করতে বলছে। ওকে। তো এই যদি বের করতে বলে তাহলে আমাকে বলো শেয়ার মূলধন কার অংশ? শেয়ার মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। সো এটা আমাদের নির্ণয় করতে বলেনি, শুধু মোট সম্পদ নির্ণয় করতে বলেছে। নগদ তহবিল কার সম্পদ? নগদ তহবিল হচ্ছে একটি সম্পদ, তার মানে সম্পদ নির্ণয় করতে বলেছে, এটা আসবে। সো নগদ তহবিল কত? 1,40,000 টাকা। সো গ নাম্বারে আমরা যাই। আর্থিক অবস্থার বিবরণী, মোট সম্পদ নির্ণয় করতে বলছে। প্রথমে আমাদের কোম্পানি আইন অনুযায়ী স্থায়ী সম্পদ লিখতে হবে। স্থায়ী সম্পদের পদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই অঙ্কে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নাই, তাই হচ্ছে লিখতে হবে চলতি সম্পদ লিখতে হবে। চলতি সম্পদের মধ্যে আমরা কি পেলাম? চলতি সম্পদের মধ্যে প্রথমেই পেলাম হচ্ছে নগদ তহবিল 1,40,000 টাকা। নগদ তহবিল 1,40,000 টাকা। নগদ তহবিল আমরা চলতি সম্পদে লিখলাম। বেতন হচ্ছে একটি ব্যয় হিসাব, তাহলে ব্যয় হচ্ছে আয় বিবরণীতে যাবে। আয় বিবরণীর মধ্যে প্রথমে আমরা জানি আয় সমূহ লিখতে হয়, এরপরে বাদ ব্যয় সমূহ, বাদ ব্যয় সমূহ, বেতন। বেতন হচ্ছে কত টাকা? 64,000 টাকা। কোনো দাগ নাই, সো কোনো দাগ নাই, 2 নাম্বার কলামে লিখবো। যদি দাগ থাকতো তাহলে কয় নাম্বার কলামে লিখতাম? 1 নাম্বার কলামে লিখতাম। ওকে। বেতনটা অগ্রিম বীমা 72,000। অগ্রিম বীমা হচ্ছে চলতি সম্পদ, তাহলে চলতি সম্পত্তি যেতে হবে। ও ছিল কত টাকা? 72,000 টাকা। এর মধ্যে থেকে 6,000 টাকা খরচ হয়েছে, তার মানে 66,000 টাকা এখনো অগ্রিম বীমা নামক সম্পদ রয়েছে। সো অগ্রিম বীমা 72,000 টাকা,
চলতি সম্পদে যাবে। অগ্রিম বীমা ৭২,০০০, এর মধ্যে থেকে ৬,০০০ টাকা মানে এক বছরের খরচ হয়েছে কত? ৬,০০০। তাহলে অবশিষ্ট ৬৬,০০০ টাকা এখনো কি আছে বলো? এখনো অগ্রিম বীমা নামক চলতি সম্পদ আছে। আর এই ৬,০০০ টাকা যে খরচ হয়েছে, এই ৬,০০০ টাকা যাবে হচ্ছে আয় বিবরণীতে। বীমা খরচ কত? ৬,০০০ টাকা। ওকে, আমাদের অগ্রিম বীমার কাজ কমপ্লিট। এখন আমাদের কাজ কিসের? সরবরাহ সামগ্রী। এটা হচ্ছে চলতি সম্পদ, যতটুকু ব্যবহার হবে সেটা হবে খরচ। তাহলে ৪০,০০০ টাকা, এবং এর মধ্যে খরচ হয়েছে কত? সামগ্রী ১০,০০০ টাকার সামগ্রী ব্যবহার হয়েছে। তাহলে ৪০,০০০ টাকা সরবরাহ সামগ্রী আছে, তার মধ্যে ব্যবহার হয়েছে কত? ১০,০০০। যতটুকু ব্যবহার হয়েছে ততটুকু হবে খরচ। তাহলে ব্যবহৃত সরবরাহ সামগ্রী হচ্ছে ১০,০০০। সরবরাহ সামগ্রী কত? ১০,০০০, এবং টোটাল ছিল কত? ৪০,০০০। তাহলে সম্পদে যাব, চলতি সম্পদে দেখো, চলতি সম্পদে এটির সাথে দাগ আছে, দাগ থাকার কারণে ১ নম্বর কলামে লিখলাম ৪০,০০০ টাকার কি? সরবরাহ সামগ্রী ৪০,০০০। তার মধ্যে ব্যবহৃত হওয়া মানে কি হওয়া? খরচ হওয়া। এই ১০,০০০ টাকা আমরা অলরেডি খরচে লিখেছি। তাহলে অব্যবহৃত থাকলো কত? এখনো সম্পদ থাকলো ৩০,০০০ টাকা। সো ব্যবহৃত সামগ্রী ৩০,০০০ টাকা এখনো থাকলো অবশিষ্ট, আর ১০,০০০ টাকা অলরেডি ব্যবহার করে ফেলছি, আর যতটুকু ব্যবহার করব সেটা সম্পদে যাবে। সো ডান কাজ। অফিস সরঞ্জামের সাথে দাগ আছে, তার মানে কাজ আছে। অফিস সরঞ্জাম কত? ৬০,০০০ টাকা। অফিস সরঞ্জাম কোথায় যাবে? স্থায়ী সম্পদে যাবে। তাহলে অফিস সরঞ্জাম হচ্ছে 60,০০০। দাগ আছে তাই ১ নম্বর কলামে লিখলাম অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম কত? ৬০,০০০ টাকা। সো এখান থেকে কি করতে হবে? অবচয় বিয়োগ করতে হবে। অবচয় বিয়োগ। সো অবচয় কত বিয়োগ করছিলাম? ক নাম্বার আমরা বের করেছি? অবচয় বের করছি হচ্ছে ১২,০০০ টাকা। সো অবচয় হলো কত? ১২,০০০। তাহলে ৬০ থেকে ১০ বিয়োগ করলে ৫০, ৫০ থেকে ২ বিয়োগ করলে কত হবে? ৪৮,০০০ টাকা। তাহলে আমাদের অফিস সরঞ্জাম ৪৮,০০০ টাকা। এই অবচয়টা হচ্ছে আরেকবার কোথায় যাবে? ব্যয়ে যাবে। তাহলে আয় বিবরণী ব্যয়ে যাবে অবচয়। অবচয় কত? ১২,০০০। চাইলে পাশে লিখতে পারো অফিস সরঞ্জাম ১২,০০০ টাকা অবচয় লিখলাম। বার্ষিক অবচয় আমাদের ব্যয় হিসাব। এবার প্রাপ্য হিসাব কি হিসাব? চলতি সম্পত্তি ৭৬,০০০ টাকা। প্রাপ্য হিসাবের সাথে কি আছে? দাগ আছে। তাহলে প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রাপ্য হিসাব দাগ আছে, তাহলে ১ নম্বর কলামে লিখবো। আর যদি দাগ না থাকতো তাহলে ২ নম্বর কলামে লিখতাম। প্রাপ্য হিসাবের সাথে সমন্বয় কি বলেছে? যেহেতু দাগ আছে দেখি, প্রাপ্য হিসাবে ৬,০০০ টাকা আদায়যোগ্য নয়। তাহলে ৬,০০০ টাকা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। অবশিষ্টের উপরে ৫% সঞ্চিতি রাখতে হবে। তাহলে ৬,০০০ টাকা পাওয়া যাবে না, মানে নতুন অনাদায়ী পাওনা। অবশিষ্ট অনাদায়ী পাওনা হচ্ছে ৫৪,০০০ টাকা। এই ৫৪,০০০ টাকার উপরে ৫% আবার সঞ্চিতি রাখতে হবে। সো ১০% রাখলে হবে ৫,৪০০। ১০% কত? ৫,৪০০। এক ঘর আগে দশমিক, তাকে আবার অর্ধেক করে ফেলবো, তাহলে ৫% বের হবে। ৫,০০০-এর অর্ধেক হচ্ছে ২৫০০ টাকা, আর ৪০০-এর অর্ধেক হচ্ছে ২০০। তাহলে কত টাকা হবে? ২৭০০ টাকা হবে। তাহলে সঞ্চিতি হচ্ছে কত টাকা? ২,৭০০ টাকা। তাহলে প্রথমে নতুন অনাদায়ী পাওনা, এরপরে মাইনাস নতুন অনাদায়ী পাওনা, সঞ্চিতি হচ্ছে ২৭০০ টাকা। ওকে, তো ৫৪,০০০ থেকে ২,০০০ দিলে ৫২,০০০, ৫২,০০০ থেকে ৭০০ বাদ দিলে ৫১,০০০ কত টাকা? ৩০০ টাকা। আর এই
নতুন অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটি আর একবার কোথায় যাবে? ব্যয়ে যাবে। ৬,০০০ এবং ২,৭০০, ৬,০০০ এবং ২,৭০০, ৬,০০০ এবং ২,৭০০। লিখব কি? নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে আর রেওয়া মিলে যদি থাকতো সঞ্চিতি, তাহলে সেটা পুরাতনটা বিয়োগ যেত। সো দুইটা যোগ করলে কত হবে? ৮,৭০০ টাকা অনাদায়ী পাওনা খরচ। সো প্রাপ্য হিসাব। এবার প্রদেয় হিসাব কোথায় যাবে? চলতি দায়। আমাদের শুধু মোট সম্পদ নির্ণয় করতে বলছে, সো এটা আমাদের আসবে না। অনুপার্জিত সেবা হচ্ছে একটি চলতি দায়, তো চলতি দায় যাবে না, চলতি দায়ের কাজ নেই। কিন্তু অনুপার্জিত সেবায়ের সাথে সমন্বয় কি বলছে দেখো? অনুপার্জিত সেবায়ের 30,০০০ টাকা উপার্জিত হয়েছে। উপার্জিত হওয়া মানে কি? সেবায়, মানে সেবায় বেড়ে যাওয়া। তাহলে 30,০০০ টাকা সেবায়ের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। সো সেবায় কত টাকা আছে? সেবায় হচ্ছে 1,60,000 টাকা। সো সেবায় হচ্ছে 1,60,000 টাকা। সেবায় কোথায় যাবে? আয় বিবরণীতে। সেবা আয় 1,60,000 টাকা। সেবায় আমরা হচ্ছে 2 নম্বর কলামে লিখলাম, যেহেতু দাগ আছে, নাহলে আমরা 3 নম্বর কলামে লিখতাম। সেবায় যোগ অর্জিত সেবায়, অনুপার্জিত আয়টা অর্জিত হয়েছে, অর্জিত সেবা আয় কত টাকা অর্জিত হয়েছে? অনুপার্জিত সেবার 30,০০০ টাকা উপার্জিত হয়েছে। কত টাকা হয়েছে? 30,০০০ টাকা উপার্জিত হয়েছে। 30,০০০। তাহলে 1,60,000 আর 30 কত হবে? 1,90,000 টাকা হচ্ছে মোট সেবায়। সো এই অনুপার্জিত সেবায় থাকলে এই 30,০০০ টাকা সেখান থেকে বিয়োগ করতাম। সো আমাদের যেহেতু নাই, তাই আমরা আর এটা গেল না, চলতে দেয় নাই আমাদের, তাই লাগলো না। এরপরে দেখো সেবায় অলরেডি লিখেছি। ভাড়া খরচ কত টাকা? 38,000 টাকা। ভাড়া খরচ কত টাকা? 38,000 টাকা খরচে যাবে। ভাড়া খরচ 38,000 টাকা। সো এর সাথে কোনো দাগ নাই, দাগ থাকলে আমরা 1 নম্বর কলামে লিখতাম। এখন আমরা একটু সমন্বয় চেক দিব যে সবগুলা ঠিকঠাক হয়েছে কিনা। বীমা পলিসি ব্যয় হিসেবে আমরা অলরেডি লিখেছি এবং চলতি সম্পদেও আমরা কাজ করেছি। অফিস সরঞ্জাম ব্যয় অবচয়টা লিখেছি এবং অফিস সরঞ্জাম থেকে বিয়োগ করেছি। 10,000 টাকার ব্যবহার সামগ্রী করা হয়েছে, ব্যবহার যতটুকু ব্যবহার সেটা হচ্ছে খরচ, আমরা লিখেছি এবং চলতি সম্পদ থেকে বিয়োগ কাজ করেছি। অনুপার্জিত সেবায় 30,000 টাকা উপার্জিত হয়েছে, মানে দায় কমে গেছে, যেহেতু দায় নাই তাই আমরা লিখিনি। এবং 30,000 টাকা উপার্জিত হয়েছে মানে সেবা আয় হয়েছে, মানে সেবায়ের সাথে যোগ করেছি আমরা। তাহলে এটার কাজ ওকে। 5 নাম্বার 6,000 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ প্রাপ্য হিসেবে যে টাকা আদায়যোগ্য নয় সেটি হচ্ছে একটি অনাদায়ী পাওনা হিসাব। আর অনাদায়ী পাওনা এটি হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। দেনাদার থেকে প্রথমে বাদ দিয়েছি, হ্যাঁ দিয়েছি, অবশিষ্ট প্রাপ্য হিসাব, তারপরে আমরা 5% ধার্য করেছি এবং প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি উভয়টি বাদ দিতে হয়, আমরা সেটা দিয়েছি। এবং অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি আয় বিবরণীর ব্যয়ের সাথে কি করতে হবে? অনাদায়ী পাওনা খরচ নির্ণয়ের সময় যোগ করতে হবে দুটোই। আমরা জানি অনাদায়ী পাওনা খরচ নির্ণয়ে 3টা আইটেম যোগ হয়, পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সবই যোগ হয়। শুধু রেওয়া মিলে যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে সেটা বিয়োগ করতে হয়। সো এইগুলো ছিল না, দ্যাটস ওয়াই আমরা বিয়োগ করিনি। তো আমাদের কাজ শেষ। এখন আমরা ক্যালকুলেশন করব। প্রথমে খ নাম্বারটা। সো সকল ব্যয়গুলো কত? 64 আর 6 70 80 90 92 যোগ 8,700 যোগ 38,000, তাহলে কত হবে? 1,38,700। 1,38,700 হচ্ছে ব্যয়। সো আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের কি বের হবে? নেট লাভ। আয় থেকে ব্যয় বিয়োগ করলে কি বের হবে? নেট লাভ। তাহলে 51,300 হচ্ছে আমাদের নেট লাভ। সো আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের নেট লাভ কত? 51,300।
আয় থেকে ব্যয় বাদ দিলে তাহলে আমাদের উত্তর মিলল না। কেন মিলল না একটু চেক করে দেখি। উত্তরে দেওয়া আছে কত, উত্তরে ভুল নাকি আমাদের 50,500। ওকে, প্রাপ্য হিসাবে 6,000 টাকা, অবশিষ্ট 5% সঞ্চিতি। আচ্ছা, প্রাপ্য হিসাব কত ছিল? প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবকে আমরা 60,000 দিচ্ছি, কিন্তু প্রাপ্য হিসাব কত হবে? 76,000 টাকা। আসলে কাছ থেকে লাইটের অনেক ইফেক্ট থাকে, তো আমি এই ভ্যালুগুলো দেখতে পারি না দূরে না গেলে। তাহলে প্রাপ্য হিসাব 76,000 টাকা, আমাদের তো বিশাল মিস্টেক হয়ে গেছে দেখো। তাহলে 76,000 টাকা হলে, তাই ক্যালকুলেশনটা আবার করি। 76,000 টাকা হলে তাহলে প্রাপ্য হিসাব 76,000 টাকা এবং অনাদায়ী পাওনা নতুন ছিল 6,000, তাহলে কত থাকলো? 70,000। এই 70,000 টাকা করে 5%, 7,000 টাকা হচ্ছে 10% করলে 7,000 অর্ধেক হচ্ছে কত? 3,500। 3,500 নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে 70 থেকে 3 বাদ দিলে কত হবে? 70 থেকে 3 বাদ দিলে হবে 67। 700 থেকে 500 বাদ দিলে 66,500। 66,500, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে 6,000 আর 3,500 টাকা, 6,000 আর 3,500 টাকা। তাহলে এখানে 6,000 আর হচ্ছে 3,500 টাকা। 6,000 আর হচ্ছে 3,000 কত? 500। তাহলে যোগ করলে কত হবে? 9,500। যোগ করলে হবে 9,500। তাহলে কত হবে? 64, 70, 80, 80, 90, 92, 92 সাথে 9,500 যোগ 38,000 ভাড়া খরচ, টোটাল হবে 1,39,500 হচ্ছে খরচ। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিব, তাহলে 50,500 টাকা। টাকা হচ্ছে আমাদের নিট লাভ। ওকে, আমাদের নিট লাভ থেকে কত? 50,500। সো আমাদের এখানে নিট লাভ কোথাও লিখতে হবে না, কারণ মালিকানা সত্যের সাথে লিখতে হতো। সো এখানে আমাদের মালিকানা সত্য নাই, মোট সম্পদ নির্ণয় করতে হবে। সো স্থায়ী সম্পদ অনলি একটাই আছে, কত টাকা? 48,000 টাকা স্থায়ী সম্পদ, এবং মোট চলতি সম্পদগুলোকে আমরা যোগ করব। 1,40,000, 2, 3, 66,000, 30,000 যোগ 66,000, সরি 66,500, 66,500। তাহলে কত হবে? 3 লক্ষ। মোট সম্পত্তি হচ্ছে 3,02,500 হচ্ছে আমাদের মোট সম্পদ। মোট সম্পদ 3,02,500। তিন লক্ষ 2,500, সরি এই 3,02,500 টাকা হচ্ছে কি? মোট চলতি সম্পদ, এবং স্থায়ী সম্পদ কত? 48,000। এটা হলো স্থায়ী সম্পদ আর এটা হলো চলতি সম্পদ। তাহলে দুইটা যোগ করলে মোট সম্পদ, দুইটা যোগ করলে কত হবে? তাহলে 2,500 যোগ হচ্ছে 48, তাহলে 3,50,500 হলো মোট। 3,50,500 হচ্ছে মোট সম্পদ। তাহলে 3,02,500 হচ্ছে চলতি সম্পদ, মোট চলতি সম্পদ, আর এটা হচ্ছে স্থায়ী সম্পদ মোট। দুইটা যোগ করলে মোট সম্পত্তি হচ্ছে 3,50,500। তাহলে উত্তর কত আছে দেখি? 3,50,500। ওকে, তাহলে ঠিক আছে, অঙ্কটা সহজ ছিল। তো সবাই ইনশাল্লাহ অঙ্কগুলো মুখস্থ না করে
প্রত্যেকটা অঙ্কই বুঝে বুঝে, প্রত্যেকটা আইটেম কার সাথে যোগ হচ্ছে কার সাথে বিয়োগ হচ্ছে, আমি কিন্তু শুধু সৃজনশীল সমাধান করে দিই না, একটা অঙ্কই প্রত্যেকটা আইটেম কোথায় কোথায় কাজ হতে পারে সম্পূর্ণ আলোচনা করি। এক্ষেত্রে কি হয়, 2টি বা 3টি অঙ্ক আমার কথা শুনলে দেখবে তোমার মুখস্থ হয়ে যাবে। তো সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবা এবং আমার জন্য মন খুলে দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।